নাগরিক প্রত্যাশা ও নীতি নির্ধারণী আলোচনার প্ল্যাটফর্ম বিটিভি সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আমাদের যখন কারো সাথে দেখা হয় আমরা জিজ্ঞেস করি কেমন আছেন, তখন আমরা ভালো আছি মন্দ আছি সব কথা বলি এবং অধিকাংশ সময়ই আমাদের শারীরিক সুস্থতার কথাই আমরা বেশি বিবেচনা করি। কিন্তু এর পাশাপাশি আমাদের যে মানসিক স্বাস্থ্য রয়েছে সেই মানসিক স্বাস্থ্যের সুস্থতা, তার চিকিৎসা, এই বিষয়ে অনেক সময়ই আমরা উদাসীন থাকি। আজকে আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য চিকিৎসা, কোথায় আছি কোথায় যাচ্ছি, এই সব কিছু নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞরা তো যুক্ত হবেনই, পাশাপাশি আপনারাও যুক্ত হতে পারেন। আপনারা যুক্ত হতে চাইলে স্ক্রলে দেখানো টেলিফোন নম্বরে ফোন করে সরাসরি আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন, কিংবা ফেসবুকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও কমেন্ট করতে পারেন। চলুন আলোচনা শুরু করি আমরা মানসিক স্বাস্থ্য চিকিৎসা, কোথায় আছি কোথায় যাচ্ছি, একটি তথ্যচিত্র দিয়ে। আত্মমর্যাদাবোধ, অন্যের প্রতি আস্থা রেখে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি, গভীর অনুভূতি, অন্যকে ক্ষমা করে দেওয়া, শক্তিসহ বিভিন্ন বৈশিষ্ট্য হলো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলোর অনুপস্থিতি মানসিক সমস্যা তৈরি করে। মানসিক প্রক্রিয়াগুলোই আমাদের সব আচরণ নিয়ন্ত্রণ করে। কারো মানসিক রোগ হলে তার নিউরো ট্রান্সমিটারের ঘাটতি বা বাড়তিজনিত মানসিক প্রক্রিয়া, আবেগ আর আচরণের পরিবর্তন দেখা দেয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানসিক চিকিৎসা কেন্দ্রের নামে গড়ে উঠেছে নির্যাতন সেল। এখানে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নেই। সর্বশেষ রাজধানীর আদাবরে মাইন্ড অ্যান্ড সাইকিয়াট্রি অ্যান্ড ডি অ্যাডিকশন নামের বেসরকারি হাসপাতালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আনিসুল করিমকে চিকিৎসার নামে পিটিয়ে মেরেছেন সেখানকার কর্মীরা। বেসরকারি এই হাসপাতালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়েছিল এই প্রতিষ্ঠানটি। তবে চিকিৎসা হতো মানসিক রোগের। এ ধরনের চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক রয়েছে। সাধারণ মানুষের উপর এসব কাজ তারা প্রতিনিয়ত এভাবে করায় এবং কোনো বাধা বা জোরালো প্রতিবাদের সম্মুখীন না হয়, মিডিয়া প্রকাশ না পাওয়ায়, ভিডিও ভাইরাল না হয়, কে সাধারণ মানুষ আর কে বিশেষ শ্রেণীর মানুষ তাদের মাথায় কাজ করে না। আর তাদের নিষ্ঠুর নিয়ন্ত্রণ পদ্ধতির জাতাকলে পড়ে দুর্ভাগ্যক্রমে অনেকের মতোই জীবন দিতে হলো পুলিশ কর্মকর্তারও। মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কোনো রোগী নির্যাতনের শিকার হন, এটি স্বাভাবিক সাধারণ ধারণার বাইরে। তবে মানসিক ও মাদকাসক্তি সংশ্লিষ্ট ভুইফোর চিকিৎসা প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন, লাইসেন্স দেওয়া ও নবায়ন নীতিমালা সরকারের আছে। এদিকে মানসিক চিকিৎসার জন্য ওঝা ফকির দেখানো বা মানসিক সমস্যা না বুঝে জিন পরিতারণার নামে গ্রাম বাংলায় চলে নির্যাতনের অন্য রূপ। আর এর ফলে চিকিৎসা সেবা অনেকেই পাচ্ছে না, পড়ছে জীবনের ঝুঁকিতেও। জাতীয় জরিপ অনুযায়ী দেশের 18 বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর 17% এবং 5 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের 18% মানুষ মানসিক রোগে ভুগছে। তবে চাহিদা অনুযায়ী দেশে মানসিক রোগ বিশেষজ্ঞদের পরিমাণ খুবই কম। মানসিক স্বাস্থ্য রক্ষায় সরকারের নজরদারি বাড়ানো, দক্ষ জনবল বাড়ানোর পাশাপাশি অবকাঠামো নির্মাণ, সমন্বিত চিকিৎসা পদ্ধতি গড়ে তোলা, প্রতিটি হাসপাতালে মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ ইউনিট ও সজ্জার ব্যবস্থা করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিতে হবে বলেও বলছে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানসিক স্বাস্থ্য চিকিৎসায় কোথায় আছি এবং কোথায় যাচ্ছি এ প্রসঙ্গে আলোচনার জন্য প্রযুক্তির মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানী, চেয়ারপারসন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং সভাপতি দ্য ন্যাশনাল ফাউন্ডেশন অফ মেন্টাল হেলথ বাংলাদেশ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, সভাপতি মানস ও সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি। আমাদের সাথে আলোচনায় আরো যুক্ত হচ্ছেন জনাব ইকবাল মাসুদ, পরিচালক স্বাস্থ্য, ঢাকা হাসানিয়া মিশন এবং সভাপতি সংযোগ। অতিথি হিসেবে আরো যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান, অধ্যাপক চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিটিভি সংলাপে, যেখানে আমরা আজকে কথা বলবো মানসিক স্বাস্থ্য চিকিৎসা, কোথায় আছি কোথায় যাচ্ছি। কোথায় আছি কোথায় যাচ্ছি বোঝার আগে শুরুতে আমরা ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানীর কাছে একটু জানতে চাইব যে মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য চিকিৎসা, এটা সম্পর্কে আমাদের আসলে নাগরিক ধারণা কেমন, কতটা স্বচ্ছভাবে আমরা বিষয়টাকে অনুধাবন করতে পারি, বা এটি বাংলাদেশে কতটুক জনমানুষের কাছে পরিচিত? ডক্টর রাব্বানী। আমরা যারা স্বাস্থ্য নিয়ে লেখাপড়া করেছি, যারা চিকিৎসক কিংবা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত, তারা জানি যে স্বাস্থ্য হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্য। তার মানে এই নয়
যে ওই ব্যক্তির স্বাস্থ্যের কোনো ব্যত্যয় ঘটবে না। সেই অর্থে মানসিক স্বাস্থ্য, তার সুস্থতা, এটি প্রতিটি মানুষেরই দায়িত্ব তার নিজের দিক থেকেও এটিকে সুস্থ রাখা, প্লাস সরকারের বা আমাদের যে কনস্টিটিউশন সেটিরও একটি অধ্যায়ে এই জিনিসটি একটি অত্যাবশ্যকীয় সরকারের করণীয় বিষয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই চিকিৎসার মধ্যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসাটি শারীরিক স্বাস্থ্যের পরপরই আসে। তো তার আগে এই সুস্থতা হচ্ছে এমন নয় যে এটি মানেই এর সঙ্গে রোগ যুক্ত হবে, এবং মানসিক স্বাস্থ্যের পরিচর্যার জন্য সেই মানুষটিকে মানসিক স্বাস্থ্য বিষয়ে জ্ঞান থাকা দরকার। এবং আপনারা জেনে দুঃখ পাবেন না খুশি হবেন জানি না, আমাদের যে এমবিবিএস কোর্স কারিকুলাম সেখানেই অপ্রতুলতা রয়েছে। তো এই যে অপ্রতুলতা, সেটা কিসের? সেখানে আপনার প্রশিক্ষণের এবং এই বিষয় সম্বন্ধে সম্যক ধারণা লাভ করা। ফলে যারা এমবিবিএস ডিগ্রি নিয়ে কিংবা যে সমস্ত মানুষরা এই স্বাস্থ্য নিয়ে নাড়াচাড়া করেন, তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের জ্ঞান কি আসলে অপ্রতুল। আর সাধারণ মানুষের বেলায় তো এটি খুবই কম, যার ফলে হচ্ছে কি যে আমরা যেটা বললেন আপনি, যে নানান ধরনের মিথস্ক্রিয়া এবং বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আমরা অনেক সময় ট্রেডিশনাল হিলার বা আমরা কবিরাজ, বদ্যি এদের অপচিকিৎসার শিকার হই। এছাড়াও আপনি জানেন যে মানসিক স্বাস্থ্যের সঙ্গে একটি স্টিগমা বা সামাজিক অপসংস্কৃতি জড়িত আছে, কুসংস্কার জড়িত রয়েছে, স্বাস্থ্যের কুসংস্কার জড়িত আছে। এবং এটি শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের সব জায়গাতেই। কারণ এই সাবজেক্টটা হয়েছে নতুন, এবং আপনারা জানেন আমাদেরকে বলা হয় যে মেন্টাল ইলনেস অফ সাবজেক্ট ইজ দি জুনিয়র ব্রাদার অফ দি মেডিকেল ফ্র্যাটার্নিটি, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার সর্বকনিষ্ঠতম ভ্রাতা। কাজে এ বিষয়ে দুর্বলতা রয়েছে। এবং আপনি যেটি বলছিলেন এটি আমাদের শিক্ষা কার্যক্রম, আমাদের জনবল, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সেবার, সেটি বলছিলেন। কিন্তু স্বাস্থ্য সেবার অবকাঠামো আমরা যদি দেখি যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সারা দেশে যে বিস্তৃত অবকাঠামো রয়েছে বা চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেটি কি মূল্যায়ন আপনি কিভাবে করবেন? যথেষ্ট, মানে জনসংখ্যার বিপরীতে কিংবা যে পরিমাণ আমাদের মানসিক রোগী রয়েছেন সেই অনুপাতে কি যথেষ্ট? আমরা সর্বসাকুল্যে মানসিক রোগের চিকিৎসক 270 থেকে 300 এরকম, এটা ভ্যারি করে, কারণ অনেকে আবার এর মাঝে বাইরেও যান, দেশে থাকেন। তো কাজী যে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যেটা সাইকিয়াট্রিস্ট, এটি হলো সংখ্যা। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যাও অপ্রতুল, আমি একজ্যাক্ট নাম্বারটা এই সময় বলতে পারছি না। একইভাবে সাইকোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক, যেটা একটি অংশ যে টিমের, এছাড়াও আরো অন্যান্য যে চিকিৎসা শাস্ত্র যেটা মানসিক চিকিৎসার সঙ্গে জড়িত, যেমন সাইকিয়াট্রিক নার্স, এবং এর সঙ্গে আরো অন্যান্য বিহেভিয়ার থেরাপি কিংবা কাউন্সিলিং, এই বিষয়গুলো কিন্তু আসলে সংখ্যা অনুযায়ী আমাদের যে 16 কোটি বা 17 কোটি বাংলাদেশ অধ্যুষিত জনগোষ্ঠী, এবং আপনি যে শিশু এবং কিশোর বা আপনার প্রাপ্তবয়স্ক মানুষের যে সংখ্যা বললেন, সেই সংখ্যার তুলনায় খুবই কম। এবং আমরা যে হারে আমাদের সার্ভেতে যে রোগ নির্ণয়ের যে টোটাল যে আমরা প্রেভেলেন্সের কথা যেটা দেখলাম, প্রাদুর্ভাব, সেটির তুলনায় কিন্তু এই সংখ্যা আসলেই খুব অপ্রতুল। যার ফলে হচ্ছে কি, মানুষ স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে ঘোরে এবং বারবার করে তারা একটি ধূম্র জালের মধ্যে পতিত হয়, যার কারণে প্রকৃত চিকিৎসা থেকে অনেক সময় মানুষ ধারে কাছে যেতে পারে না। কারণ এবং কখনো কখনো সুযোগ সন্ধানী বিভিন্ন গোষ্ঠীও কিন্তু মানসিক স্বাস্থ্য সেবার নামে নানা রকম অপচিকিৎসা দিয়ে থাকেন, অপচিকিৎসা দিয়ে থাকে। এটা তো অবশ্যই হবে, কারণ যেখানে সাপ্লাই এবং ডিমান্ড এটি যখন এত তফাৎ বা পার্থক্য থাকে, সেখানে অবশ্যই সেখানে কিছু, নিশ্চয়ই আমরা সেটি নিয়েও কথা বলবো। একটু ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমানের কাছে যেতে চাই। জনাব মাহমুদুর রহমান, একটু আপনার কাছে শুনতে চাই, বাংলাদেশের আসলে সার্বিক যে
যে কথাটি বলছিলেন ডক্টর রাব্বানী, যে একটি অবকাঠামোগত অপ্রতুলতা তো রয়েছে, কিন্তু আমাদের যারা নাগরিকরা রয়েছেন তাদের ভেতরে চাহিদার যে কথাটি বলছেন, একটি হচ্ছে চিহ্নিত করার পরে চাহিদা, আরেকটি হচ্ছে ধারণাগতভাবে আসলে আমি মানসিক চিকিৎসা প্রয়োজন, সেটিকে কি আমরা যথেষ্ট পরিমাণ সবার মাঝে ছড়াতে পেরেছি কিনা? না, মোটেই না। আমাদের তো এখানে সচেতনতার ভীষণ অভাব, জ্ঞানেরও অভাব আছে। এমনকি প্রফেশনাল যারা, এই যে ডাক্তার, যে রাব্বানী ভাই যেটা বলছিলেন, যে ডাক্তারদের সিলেবাসে তো সাইকিয়াট্রি, মেন্টাল হেলথ, সাইকোলজি খুবই অল্প। আমরা একটা বই লিখেছিলাম, ইন্ট্রোডাকশন টু বিহেভিয়ারাল সায়েন্স, ব্রিটিশ কাউন্সিলের সমর্থনে। সেই বইটা আমার মনে হয় না মেডিকেলে স্টুডেন্টদের হাতে গিয়েছে। কমিউনিটি মেডিসিনের প্রফেসরদের এটা পড়াবার কথা ছিল, আমি জানি না কতটুকু পড়ায়। তো ওইটার কোনো পরীক্ষা নেওয়া হয় না, হয়তো 2-1টা ক্লাস হয়তো নেওয়া হয়, কিংবা তার চেয়ে বেশি হলো। পরীক্ষা যেহেতু হয় না, স্টুডেন্ট এটাকে গুরুত্ব দিয়ে পড়ে না। এর ফলে যেটা হচ্ছে, আমাদের ডাক্তাররা মেডিকেল মডেলটা যতখানি গুরুত্ব দিয়ে বুঝেন কিংবা ওনারা এটা দেখার চেষ্টা করেন, মানসিক সমস্যা নিয়ে যখন যায় মানুষ, অ্যাংজাইটি, টেনশন কিংবা অসংলগ্ন কথাবার্তা যদি সিজোফ্রেনিয়া হয়, তখন যাওয়ার পর অনেক সময় দেখা যায় ডাক্তাররা ওনাদেরকে প্যাথোলজিক্যাল টেস্ট করতে পাঠান। প্যাথোলজিক্যাল টেস্ট মানে হচ্ছে বডির টেস্ট। সমস্যা হচ্ছে মনে, আর আমি টেস্ট করছি বডির। তাহলে কি পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। এবং কিছু না পাওয়া গেলে উনি বলেন যে না, ইউ আর অল রাইট। কিন্তু রোগী কিন্তু সন্তুষ্ট হতে পারে, ডাক্তার দেখার পর আমাকে কিছু পেলো না, তার মানে কি আমার কি আরো এত কঠিন কিছু হয়েছে, ডাক্তার ধরতে পারেনি, আরো বড় ডাক্তারের কাছে যেতে হবে। তো এই শুরু হলো ডক্টর শপিং, যারা অ্যালোপ্যাথিক সিস্টেম এলো। আর যারা গ্রামে, তারা তো ওই যে ঝাড়ফুঁক কিংবা ফেইথ হিলারদের কাছে যাওয়া শুরু করলো, এবং শেষ পর্যন্ত গিয়ে ওই যে টর্চার কিংবা সিম্পল প্লেসিবো টাইপের চিকিৎসার সম্মুখীন হলো। অর্থাৎ আমরা যখন পাই, আমরা বিশেষত ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা দেখি যে একটা রোগী 5 বছর 10 বছর ঘুরে তারপরে এসছে। তা আমাদের যদি মেডিকেল সিস্টেমের ক্যাপাসিটিটা একটু বেশি হতো, সচেতনতা বেশি হতো, ইনক্লুডিং ডক্টরস, নার্স সবার, তাহলে হতো কি দ্রুত তারা রেফার হয়ে যেত, সাইকিয়াট্রি হোক, ক্লিনিক্যাল সাইকোলজি হোক, অথবা কাউন্সিলরই হোক। আমার পরের প্রশ্নটা ডক্টর রহমান, আমার পরের প্রশ্নটা ওখানেই, যে আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসার কি একটি প্রোটোকল বা একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ কাঠামো রয়েছে কিনা, সেটি কেমন ফাংশনাল সেই আলোচনায় হয়তো আমরা পরে যাব, কিন্তু একটি সমন্বিত কোনো এরকম কাঠামো রয়েছে কিনা, যে মানসিক স্বাস্থ্যের কোন স্টেজে কোথায় যেতে হবে, তারপর কোথায় রেফার করতে হবে, এরকম কিছু? একেবারে সংকট। আমি একটু আগে যে ওয়ার্ল্ড হেলথের 2001 এর একটা রিপোর্ট দেখছিলাম, এই সংকটটা একেবারে বিশ্বব্যাপী রয়ে গেছে। ডক্টর রহমান, আপনার এই রিপোর্টটি সম্পর্কে জানবো। একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হতে চাইছেন, ওনার কলটা আমরা একটু নিয়ে নিই। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন। আমি পাবনা থেকে বলছি। স্যারের কাছে আমার আকুল আবেদন, আমার ভাবি 45 বছর বয়স, ওনার হার্টের সমস্যা ছিল। তো এখন ওই মোহাম্মদের কাছে নিয়ে গেছে, আবল তাবল বলতো, উনি বড় বড় চোখ করে আবল তাবল বলতো। তো মোহাম্মদ আলী ওনাকে দেখে ওষুধ লেখছে আপনার ডেলপার 2 আর প্যারিজেন, এ খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো, এখন খাইতে চায় না, ভালো, ওটা না খেলে আবার বাড়ে। তো স্যারের কাছে আবেদন, এটা কি করা যায়? আচ্ছা, আপনি একেবারে সরাসরি একটি চিকিৎসা পত্র চাচ্ছেন, যদি মনে করেন আমাদের আলোচক, তাহলে তিনি আলোচনা করবেন, অন্যথায় হয়তো আমরা আমাদের বিটিভির অন্য অনুষ্ঠানে হয়তো এটি আমরা আলোচনা করব। আপনাকে ধন্যবাদ যে আপনি একটি সুন্দর কেস, আপনার বিগনেট বা কেস বিনিয়েট আপনি বললেন। এটি মোহাম্মদ আলী সাহেব উনি ঠিকই ধরেছেন যে বয়োজ্যেষ্ঠ মানুষদের এটা আবেগজনিত একটি সমস্যা, আমরা এটা কি বলি আবেগের আধিক্য। এবং এই যিনি যে দুটো ওষুধ লিখেছেন, এটি ওনাকে সবসময় খাওয়াতে পারলে ভালো। কিন্তু এই যে রোগ, যেটা আমি বুঝলাম যে ওনার যে ম্যানিক অ্যাটাক হয়, এ সময় মানুষ নিজেকে কিন্তু রোগী মনে করেন না, কাজে উনি ওষুধ খাওয়ার প্রয়োজন মনে করেন না, কারণ ওনার সবই ভালো লাগে। এই পৃথিবীটাই তার কাছে একটু অন্য রূপে আসে, উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, খুশি লাগে, ঘুম হয় না, অথবা হয়তো একটু বেশি কথা বলেন, কিংবা হয়তো বা অশ্রাব্য কথাও বলেন, কিন্তু ওনার কোনো সমস্যা নেই। এটাকে আমরা বলি যে তার যে রিয়ালিটি টেস্টিং বা জাজমেন্ট, এই জিনিসটা তখন থাকে না এই ওষুধ যখন হয় ওই পিরিয়ডটার জন্য। তারপরে আবার উনি ভালো হয়ে যান। এটা ওষুধ খেলেও ভালো হয়, অনেক সময় আবার সেলফ লিমিটিং, আপনিও ভালো হয়ে যান, তখন আবার আমার আপনার মতো সবার মতো। অনেক ধন্যবাদ জনাব রাব্বানী। আমরা ফিরছি আবার ডক্টর মাহমুদুর রহমানের কাছে। যে কথা আপনি বলছিলেন, আপনি স্টাডির রেফারেন্সটা দিচ্ছিলেন, সেখানে ফিরে যেতে চাই। ওই যে 2001-এ
ওয়ার্ল্ডের অনেকগুলো দেশের মিনিস্টার, হেলথ মিনিস্টাররা একত্রিত হয়ে একটা রিপোর্ট লিখেছেন, ওটা গুগলে পাওয়া যায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পাবলিশ করেছে। সেখানে একটা কথা বলেছে, দ্যার ইজ নো ডেভেলপমেন্ট উইদাউট হেলথ। আমরা যে এত উন্নতি করে ফেলছি, উন্নতি করতে চাই, খুবই ভালো, কিন্তু আমি স্বাস্থ্য ব্যবস্থাকে, স্বাস্থ্যের মানদণ্ডকে উন্নত না করে আমি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবো না। তাহলে কিন্তু ইকোনমিক্যালিও দেশটা ডেভেলপ করবে না। তাহলে এই যে স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমাদের শারীরিক এবং মানসিক এবং সামাজিক যে স্বাস্থ্যের যে সংজ্ঞা রাব্বানী ভাই বললেন, তো সেটার জন্য প্রতিটাকেই পিলার হিসাবে ধরে দাঁড় করাতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে। এবং স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমাদের কোয়ালিফাইড প্রফেশনাল লাগবে, কে কোন লেভেলে কোন ধরনের চিকিৎসা দিতে পারে। এই যে আমাদের যে অঘটন ঘটলো, এই যে মারপিট করতে গিয়ে একজনকে মরে যেতে হলো, এটা তো হচ্ছে সিম্বলিক উপরের ঘটনা, হয়তো আরো অনেকে মার খেয়ে হয়তো বেঁচে যাচ্ছে, সেগুলো নিউজ হচ্ছে না। আমরা এটি নিয়ে বিস্তারিত কথা বলবো। একটু ডক্টর অরূপ রতন চৌধুরীর কাছে যেতে চাই। দুটো প্রশ্ন আপনার কাছে। একটি হলো, যে কথাটি আমাদের অন্যান্য আলোচকরা ইতিমধ্যে বলেছেন, যে আমরা আসলেই মানসিক স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কে অনেকখানি অসচেতন রয়েছি, কিন্তু যতখানি সচেতনতা রয়েছি সেখানে আমরা দেখতে পাই যে মাদক, বিশেষ করে পুনর্বাসন কেন্দ্র, মাদক পুনর্বাসন কেন্দ্র বা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রগুলো রয়েছে, তার সাথে মানসিক চিকিৎসাকে অনেক সময় গুলিয়ে ফেলি, অনেক সময় জড়িয়ে ফেলি। এই জায়গাটিকে একটু স্পষ্ট করবেন কিনা, সম্পর্কটি কোথায় এবং ভিন্নতাটি কোথায়? ধন্যবাদ আপনাকে আজকে এই বিষয়টি আপনারা নির্ধারণ করার জন্য। এটা একটা বার্নিং ইস্যু এখন বর্তমান সমাজের জন্য, আমাদের দেশের জন্য। আর মাদকাসক্তি একটি বিরাট সমস্যা হয়েছে, যে জন্য বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং গত বছর থেকে মাদক বিরোধী অভিযান কিন্তু বাংলাদেশে পরিচালিত হচ্ছে। তবে প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মাদকাসক্তির কয়েকটি কারণ রয়েছে। এই কারণগুলো যদি আমি এখন বলি তাহলে আজকে আলোচনা করলে খুব সহজ হয়ে যাবে। প্রথমে একটা হচ্ছে যে আমাদের বন্ধুদের চাপ, পিয়ার গ্রুপ প্রেশার। দ্বিতীয় হচ্ছে কৌতূহল। তৃতীয় হচ্ছে সহজে আনন্দ লাভের বাসনা। চতুর্থ হচ্ছে হতাশা, বিষাদ। তারপরে হচ্ছে প্রতিকূল পারিবারিক পরিবেশ। তারপরে হচ্ছে মাদকের সহজলভ্যতা। এরপরেরটা হচ্ছে শিক্ষা কার্যক্রমের বিষয়টি অনুপস্থিত, চিকিৎসা সৃষ্ট মাদকাসক্তি, এবং এরপরে হচ্ছে ধূমপান। তা আজকে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলাতে দেখেন আপনার শিক্ষা কার্যক্রমের বিষয়টি অনুপস্থিত, এটা বিষয়টা কিন্তু আলোচনায় চলে আসছে অলরেডি। আর যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মাদকাসক্তির প্রথম যেটা কারণ, সেটা এক নম্বরে বলা হচ্ছে যে বন্ধুদের চাপ। তা আমাদের দেশে যে এই যে পিয়ার গ্রুপ প্রেশার হচ্ছে এবং পারিবারিক যে নানা ধরনের ঘটনাগুলো ঘটছে প্রতিদিন নিয়ত, এর কারণে কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক বন্ধনগুলা আমাদের মধ্যে, সন্তানদের সঙ্গে পিতামাতার সেরকম সম্পর্ক আর এখন দেখা যায় না। একটা ভালো স্কুলে বা ভালো কলেজে বা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেই বাবা মা তৃপ্ত থাকেন যে তার সন্তান হয়তো ভালোভাবেই লেখাপড়া করছে, কিন্তু কোন সময় কোন ফাঁকে যে সে খারাপ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এবং একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ঘরের দরজাটি বন্ধ এবং একটি ঘটনা ঘটে যাচ্ছে এবং সেইটাই নিউজ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রতিনিয়ত হচ্ছে। তো এই কারণগুলোর মধ্যে হচ্ছে যে আমরা সচেতন ভাবে আমরা এইগুলা কিন্তু এক একটি ঘটনা ঘটে আর আমরা পরদিন কিন্তু ভুলে যাই। আজকে দেখেন বেশ কয়েক বছর আগে সেটা ঐশীর ঘটনাটা ঘটলো, একটি মেয়ে তার বাবা মাকে হত্যা করলো, এবং তারপর আমরা একটু নড়েচড়ে বসলাম, কিন্তু এরপর দেখেন এরপরে কিন্তু প্রায় 100টি বাবা মা খুন হয়েছেন বাংলাদেশে মাদকাসক্ত দেখাতে, একটা দৈনিক রিপোর্টে কিন্তু আসছে। সুতরাং এই ধরনের ঘটনাগুলো যে ঘটে যাচ্ছে, এর কারণটি একটি হচ্ছে যে আমরা এই মাদকাসক্তদের সঠিক সময়ে চিহ্নিত করতে পারছি না, এবং মাদকাসক্তি যে একটা রোগ এটাই কিন্তু অনেক পিতামাতা বুঝেন না। এই যে আমরা বলি যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, এই ধরনের রোগ হলে যেমন একটা চিকিৎসা কেন্দ্রে নিতে হয়, একটা বিশেষজ্ঞের মতামত নিতে হয়, পরামর্শ নিতে হয়, তারপর তার একটা সুদূরপ্রসারী চিকিৎসা লাগে, এবং সেইটা যে করতে হয় মাদকাসক্তির ক্ষেত্রে, যে মাদকাসক্তি একটি সম্পূর্ণ রোগ, একটি ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ, সেইটা কিন্তু ডক্টর অরূপ রতন চৌধুরী এখানে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। বাংলাদেশে যে হারে সব জায়গায় সারা দেশে আমরা দেখি যে মাদকাসক্তি পুনর্বাসন বা নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে, সেখানকার আসলে বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা কেমন? এবং সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখতে পেয়েছি যে একজন পুলিশ কর্মকর্তাকে যেভাবে বল প্রয়োগ করে মেরেই ফেলা হয়েছে, তো এই জায়গাটাতে আসলে করণীয় কি রয়েছে আপনি মনে করেন? এই ঘটনাটি একটি
আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে আমরা বর্তমানে কি চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। সবগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র যে একই অবস্থায় তা কিন্তু নয়। আমাদের এখানে অনেক সুন্দর ভালো, এবং এই জন্যই আমাদের অনেক মাদকাসক্তরা সুস্থ হয়ে সামাজিকভাবে আমাদের পরিবারে ফিরে আসছে। কিন্তু কিছু কিছু নিরাময় কেন্দ্রে অপচিকিৎসা যে চলছে তা অস্বীকার করার কোনো উপায় নাই। এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ঘটনাটি ঘটার পর তারা একটি সরজমিনে পরীক্ষা করার জন্য তারা একটি টিম গঠন করেছেন, এবং সারা বাংলাদেশে এই ধরনের কয়েকটি নিরাময় কেন্দ্র রয়েছে, এবং কি ধরনের তাদের পরিবেশ রয়েছে, তাদের পর্যাপ্ত জনবল আছে কিনা, সেই ধরনের অভিজ্ঞ পরামর্শক বা চিকিৎসক আছেন কিনা, সেগুলো তদারকির জন্য তারা ইতিমধ্যে একটা অনুসন্ধান টিম তারা পাঠিয়েছেন, এবং সেটা অলরেডি সেটা একটা পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং আশা করা যায় যে এটা ইতিমধ্যে তারা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনবেন। এই ধরনের ঘটনা আমরা হয়তো পুনরাবৃত্তি হতে দেখবো না, এটা একটা দুঃখজনক ঘটনা। কিন্তু এই ধরনের ঘটনা মানে এই নয় যে সমস্ত নিরাময় কেন্দ্রগুলাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা কিছু কিছু তথ্য এমন সময় পাই যেগুলা থেকে কিছু কিছু বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হয়। সুতরাং এটা কিন্তু পরিষ্কারভাবে আজকে যারা অনুষ্ঠান দেখছে তাদের প্রত্যেকের জন্য বলা উচিত যে নিরাময় কেন্দ্র মানেই কিন্তু এই ধরনের অপচিকিৎসা নয়। কিছু কিছু নিরাময় কেন্দ্র রয়েছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে, আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য বিভাগ রয়েছে, আমাদের দেশে পর্যাপ্ত প্রাইভেট সেক্টরে কিন্তু ভালো মানসিক নিরাময় কেন্দ্র রয়েছে। সেগুলাতে আমাদের সন্তানদেরকে যারা মাদকাসক্ত তাদের পর্যাপ্ত চিকিৎসা যে পূর্ণ সময়ের জন্য একটা দীর্ঘকালীন কিন্তু একটা চিকিৎসা দিতে হয় এবং লং টাইম ফলো আপ করতে হয়। ডক্টর অরূপ রতন চৌধুরী, একটি প্রশ্ন আপনার কাছে রয়েছে। ফেসবুকে আমাদের একজন দর্শক দীপু দাস তুষার তিনি জিজ্ঞেস করেছেন যে মাদকাসক্ত ব্যক্তিকে সরাসরি শাস্তি দেওয়া হয়, এটা কতটুকু যৌক্তিক? মাদকাসক্ত ব্যক্তিকে তো কোনো অবস্থাতেই শাস্তি দেওয়া উচিত নয়, এবং সেটা কোনো বিজ্ঞানসম্মত নয়, এবং সেটা কোনো চিকিৎসা শাস্ত্রেও লেখা নেই। সুতরাং এই ধরনের যদি কেউ শাস্তি দিয়ে থাকে সেটা সে অপরাধ, কারণ কখনোই শাস্তি দিয়ে কোনো চিকিৎসা হয় না। চিকিৎসা হয় একটা ধারাবাহিকতায় এবং একটা সিস্টেমের ভিতরে, একটা ডিসিপ্লিনের ভিতরে। যারা মাদকাসক্তির চিকিৎসা করেন, আমি দীর্ঘদিন ধরে এই মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত, আমি জানি, এবং বিদেশে আমি গিয়েছি, নিরাময় কেন্দ্রগুলো দেখেছি, সেখানে সুন্দরভাবে একটা তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, যেটা তাদেরকে যে জগতের মধ্যে তারা চলে গিয়েছিল, মাদকাসক্তির যে জগৎটা, সেই জগৎ থেকে তাদের একটা সুন্দর জীবনে আনার জন্য একটা সুন্দর প্রসিজিওর আছে, এবং সেই সিস্টেমের মধ্যেই কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হয়, তাদেরকে কাউন্সিলিং করা হয়, তাদেরকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়, একটা লং টাইম ফলো আপ করা হয়, এবং সেভাবেই কিন্তু তাদেরকে আস্তে আস্তে সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়। সুতরাং এটা কোনো ধরনের শাস্তি কিন্তু চিকিৎসার মধ্যে পড়ে না। জি, আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু জনাব ইকবাল মাসুদের কাছে যেতে চাই। জনাব ইকবাল মাসুদ, ঢাকা আসানিয়া মিশন কাজ করছে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে, সেখানকার অভিজ্ঞতা এবং আপনার অভিজ্ঞতা থেকে আমি একটু জানতে চাই যে আসলে তৃণমূলে যারা রয়েছেন মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর, তাদের ভেতরে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা সেবা কতটুকু পৌঁছাচ্ছে, কিংবা স্থানীয় পর্যায়ে একেবারে তৃণমূলে। আমি এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি ফেসবুকে যে আমাদের প্রতিটা উপজেলা বা জেলা হাসপাতালে মানসিক রোগের কোনো ডাক্তার কি রয়েছে, বা যদি না থেকে থাকে তাহলে থাকা প্রয়োজন আছে কিনা? জনাব ইকবাল মাসুদ। ধন্যবাদ আপনাকে। প্রান্তিক জনগোষ্ঠী বা একদম রুট লেভেলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার মতন এখনো ইনফ্রাস্ট্রাকচার, আমি সরাসরি বলছি, এখনো ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে ওঠেনি বাংলাদেশে। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই মানসিক স্বাস্থ্যটা এখনো পর্যন্ত নট রিকগনাইজড বাই অল লেভেল। এটা সব লেভেলেই কিন্তু এখনো রিকগনাইজ না। আপনার রাব্বানী স্যার খুব চমৎকার ভাবে বলেছেন, স্টিগমা একটা ইস্যু। আমি জাস্ট একটু পুরাতন দিনের কাছে যদি আমরা ফিরে যাই, বা এখনো আমরা দেখি যে মানসিক ভাবে যারা অসুস্থ গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, তাদেরকে প্রথমেই ঝাড়ফুঁক করা হয়, তাদের কাছে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো এইগুলোর কারণে তারা কিন্তু ওই মানসিক স্বাস্থ্যের বিষয়টি কিন্তু ইগনোর করেছে। তারা জিন ভূতের আছর বলে বা এইভাবে আইডেন্টিফাই করে তারা ট্রেডিশনালি এটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়, বা রিলিজিয়াসলি এটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। তো এই জায়গাটার কাজ করার অনেক সুযোগ আছে। আর যে কথাটি এখন সবার আগে আলোচিত হওয়া উচিত, এই মেন্টাল হেলথের ইস্যুগুলো কিন্তু এখনো পর্যন্ত রুট লেভেলে পৌঁছায়নি। যেটি বলেছেন যে এখনো পর্যন্ত বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট 300-র মতো,
অনেক জেলাতে আছে যে জেলায় কোনো সাইকিয়াট্রিস্ট নাই। ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট মাহমুদুর রহমান স্যাররা শুরু করেছেন, 10 থেকে 15 বছর হয়েছে। ওনাদের ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ হয়তো কাউন্সিলিং পেশায় আছে, অনেকে চলে গেছে বিদেশে, অনেকে কাউন্সিলিং পেশায় না, যে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ বিজনেস করছে, ক্লিনিক্যাল সাইকোলজি হিসাবে তারা প্র্যাকটিস করছে না। তো দেখা যাচ্ছে এখানে একটা অপ্রতুল্যতা রয়ে যাচ্ছে। আর একটা বিষয় যে মানুষের কাছে পৌঁছাতে হলে প্রথমত ডিমান্ড জেনারেট করতে হবে। আমাকে এই মানসিক স্বাস্থ্যের উপরে ডিমান্ড ক্রিয়েট করতে হবে, মানসিক স্বাস্থ্যটাকে মানুষকে বোঝাতে হবে। তখন মানুষ হুজুরের কাছে বা ওই ঝাড়ফুঁকের কাছে না যেয়ে সে কিন্তু ডাক্তার খুঁজবে। সে উপজেলা হেলথ কমপ্লেক্সে খুঁজুক আর ডিস্ট্রিক্ট লেভেলে খুঁজুক, তখন কিন্তু তার সেই ডিমান্ডটা জেনারেট যখন হবে, তখন কিন্তু গভর্নমেন্ট আলটিমেটলি এই ডিমান্ডের কারণে কিন্তু তখন সরকারকেও ভাবতে হবে যে এই পাবলিকের ডিমান্ডটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। তো এই জন্যে মিডিয়ারও কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে। মানসিক স্বাস্থ্য নিয়ে বারবার প্রচারণা, মানুষের কাছে যাওয়া, তারপরে স্বাস্থ্য ডিপার্টমেন্ট যেটা আছে ওনাদের তো একেবারে রুট লেভেল ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই কমিউনিটি ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত চমৎকার সার্ভিস আছে আমাদের সরকারে। এবং স্বাস্থ্য বিষয়ক আমরা জনাব ইকবাল মাসুদ, বেসরকারি সংগঠনগুলোর কেমন? আমরা তো দেখি বাংলাদেশকে এখন বলা হয়ে থাকে যে নদীর চাইতে এনজিওর সংখ্যা বেশি, তো সেইখানে এনজিও গুলো আসলে প্রান্তিক জনগোষ্ঠীকে যখন স্বাস্থ্য সেবা দিচ্ছে, বিশেষ করে সেখানে মানসিক স্বাস্থ্য সেবার পরিধিটা কতটুকু বিস্তৃত বা কতটুকু গুরুত্বের সাথে নিচ্ছে? এটির মানে বেসরকারি সংস্থাগুলোর অবস্থা আরো নাজুক। কারণ আপনারা দেখবেন যে বেসরকারি সংস্থার মধ্যে আমাদের দেশে, আপনি ঠিকই বলেছেন, হাজার হাজার এনজিও আছে, হাজার হাজার সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কেউ কথা বলেনও না, কেউ কাজও করেন না। কারণ এইটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ এবং এইটার অনেক সময় অ্যাপ্রিসিয়েশন আসে না। এটা আমার চাইতো গোলাম রাব্বানী স্যার, অরূপ দা এবং মাহমুদুর রহমান স্যার বলবেন যে এইখানে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, সরকারের কোনো রিকগনিশন নাই, বিধায় এই সেক্টরে কিন্তু আসলে ইভেন ইনভেস্টমেন্ট নাই, সরকারের কোনো প্রণোদনা নাই। তো এই জন্য এখানে কিন্তু কোনো গ্রো আপ হচ্ছে না যে আমাদের যে ডিমান্ডটা জেনারেট করবে এবং সেই অনুযায়ী সার্ভিসটা যে আমাদের করতে হবে। WHO থেকে বারবার বলছে যে মাহমুদুর রহমান স্যার রাইটলি বলেছেন, নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। তাহলে সেই কথাটি তো আমাদের সরকারকে বুঝতে হবে, মেন্টাল হেলথের জন্য ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে, হিউম্যান রিসোর্স গড়ে তুলতে হবে, তারপরে না বেসরকারি সংগঠনগুলো যাবে। তো বেসরকারি সংগঠনগুলোর মধ্যে দুইটা যদি ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেন্টাল হেলথ আর একটা হচ্ছে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেটা নিয়ে কথা হচ্ছে। তো আমি একটু আপনার কাছ থেকে সময় দিচ্ছি। 88-এ বাংলাদেশে প্রথম মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র বাংলাদেশে প্রথম শুরু করে আমাদের সেন্ট্রাল মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, যেটা সরকারের পরবর্তীতে সাথে সাথেই সেই সময় শুরু করে একটা বেসরকারি সংগঠন। তারপরে হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় 30 বছরের কাছাকাছি এসছে, কিন্তু গত 30 বছরে খুব বেশি আমাদের অগ্রগতি হয়নি টেকনোলজির, হয়নি আপগ্রেডেশন, এভিডেন্স বেস সার্ভিসে একটা ব্রাড গ্যাপ রয়ে গেছে। তো আমরা বর্তমান সরকারকে দেখেছি গত 5 বছরে তারা এই প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য চেষ্টা করছে, বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে প্রণোদনা দেওয়ার জন্য চেষ্টা করছে এবং বর্তমান সরকারের তাদের যে নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে, কমিটমেন্ট আছে, সেখানে কিন্তু মাদক চিকিৎসা পুনর্বাসনের ক্ষেত্রে তারা কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে তারা এটাকে আপগ্রেডেড করবেন এবং সেই অনুযায়ী গত বছর থেকে তারা কিন্তু ছোট আকারে, খুব লিমিটেড আকারে হলে প্রণোদনা দেওয়া শুরু করেছে। এটা মাইল ফলো। তো এটাকে যদি নার্সিং করা যায়, তাহলে আপনি দেখছেন যে সামনের দিনগুলোতে সম্ভাবনা দেখছেন। আমরা ডক্টর রাব্বানীর কাছে একটু যেতে চাই এই মুহূর্তে। ডক্টর রাব্বানী, দর্শকদের জন্য একটু শুনতে চাই যে এই যে আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলছি, বড় দাগে যখন আমরা বলি তখন আসলে বিকারগ্রস্ত মানুষ হিসেবেই মানসিক রোগীদেরকে চিহ্নিত করা হয় এবং সকল রোগীকে একটা নামেই ডাকা হয়, সেই শব্দটি আমি উচ্চারণ করতে চাইছি না। তো এই জায়গায় আমাদের যে এই ধ্যান ধারণা, আসলে আমাদের কোথায় আছি আমরা? আমাদের বাংলাদেশের জনসংখ্যার তুলনায় কোন কোন রোগগুলো, মানসিক রোগগুলো বেশি দেখা যাচ্ছে এবং সেগুলোকে প্রাথমিকভাবে আমাদের একজন পরিবারের সদস্য হিসেবে কি করার আছে? ডক্টর রাব্বানী, আপনাকে ধন্যবাদ। আপনি যে পরিসংখ্যান দিয়েছেন, অর্থাৎ মানসিক রোগের যে প্রাদুর্ভাব বা প্রিভ্যালেন্স যে রেট, এর মধ্যে কিন্তু যে ধরনের রোগী আমাদের যে বন্ধু, আমাদের যে শরীর যিনি অকাল প্রয়াণ হয়েছেন, উনি সেই 0.8 to 1%, অর্থাৎ মেজর মেন্টাল ইলনেস বা সাইকোসিস, যেটাকে আমরা বলি স্কিজোফ্রেনিয়া, প্যারানয়েড সাইকোসিস, মেজর ডিপ্রেসিভ সাইকোসিস, যেগুলোতে মানুষের আপনার রিয়ালিটি টেস্টিং এবং জাজমেন্ট
এই জিনিসটা থাকে না, অন্তর্দৃষ্টি থাকে না, এবং তার অলিক প্রত্যক্ষণ হয়, অডিটরি হ্যালুসিনেশন হয়, ডিলিউশনাল আইডিয়া হয়, এবং ওই মানুষটি তখন নর্মাল পরিস্থিতি থেকে সে ডিটাচড হয়, এবং এই যে অলিক প্রত্যক্ষণ এবং অন্যান্য মানসিক যে অসুবিধাগুলো তার কারণে উনি কিন্তু নিজে রুগী এটা স্বীকারও করেন না এবং তার চিকিৎসার দরকার আছে এটাও প্রয়োজন বোধ করেন না। এটির সংখ্যা কিন্তু নিতান্তই কম, আমি বলেছি 0.8 to 1%। বাদ বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনার নিউরোটিক ডিসঅর্ডার, মাইনর মেন্টাল ইলনেস, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইত্যাদি ইত্যাদি, আরো আমাদের অনেকগুলো ভাগ আছে। এছাড়া একটা বিরাট জনগোষ্ঠী অ্যারাউন্ড 40 to 45% আছে যারা চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্স। এই চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্স এর মধ্যে এটি হচ্ছে শুরু। আমরা যতগুলো বড় রোগের নাম বলছি এবং যে রোগের বিশ্লেষণ আমরা করছি এগুলো কিন্তু শুরু হয় আপনার 10 বছরের আগে থেকে, এবং এটি প্রকাশ পায় যখন একটি ক্রান্তি সংলগ্ন, যখন আপনার অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, যে সময়গুলোতে মানুষের পরিবর্তন ঘটে শারীরিক এবং মানসিক এবং এন্ডোক্রাইন সিস্টেমে, তখনই কিন্তু এই মেজর মেন্টাল ইলনেস গুলো আসলে দেখা দিতে পারে। এবং এই যে যেটি বলছিলেন যে বয়সন্ধিকালীন যে মানসিক রোগগুলোর কথা বলছিলেন, তার ভেতরে বাংলাদেশে কোনগুলোর প্রবণতা বেশি, যদি আপনার অভিজ্ঞতা থাকে? বাংলাদেশের প্রবণতাগুলোর মধ্যে মেজর মেন্টাল ইলনেসের যেমন স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার, এবং এছাড়াও আপনার অন্যান্য যেগুলো গুরুতর মানসিক ব্যাধি যেমন প্যারানয়েড সাইকোসিস, এবং অনেক সময় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার আমরা যেটাকে বলি, যে হর্ষ বিষাদ উন্মত্ততা বাংলায় যেটাকে বলে, এক সময় সে হর্ষ আর এক সময় বিষণ্ণ, মাঝখানে পিরিয়ডটা সুস্থ। এবং এটি কিন্তু এই ক্রান্তি লগ্নে বয়ঃসন্ধিক্ষণে কিন্তু এগুলো সব শুরু হয়। আমরা যেটাকে বলি যে ফার্স্ট এপিসোড সাইকোসিস, এটি পরবর্তীতে পরিণত হয় বিভিন্ন ধরনের জটিল মানসিক রোগে, এবং এটি সময় মতো নির্ণয় করে, এবং এর জন্য চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে এই মানুষগুলো কিন্তু উপার্জনক্ষম এবং কর্মক্ষম থাকে, এবং তাদের লেখাপড়া এবং জীবনের যাবতীয় যা কিছু আছে অধিকাংশই কিন্তু সুচারুরূপে সম্পন্ন করতে সম্ভব হয়। ডক্টর রাব্বানী, একটু সাম্প্রতিক প্রসঙ্গে আসতে চাই। বিশ্বব্যাপী আমরা দেখছি যে করোনার কারণে যখন মানসিক স্বাস্থ্যের বিষয়টি বারবার আলোচনায় চলে আসছে, বিশেষ করে লকডাউন সহ নানা ধরনের যখন আমাদের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে, বলছে সেটি মানসিক স্বাস্থ্যের উপরে, বিভিন্ন বয়সের মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে। তো বাংলাদেশে আসলে করোনার প্রভাবে মানসিক স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পরিবর্তন আপনি প্রত্যাশা করেন কিনা বর্তমান সময়ে, কিংবা সামনে আমরা যখন একটা ঝুঁকির জন্য অপেক্ষা করছি দ্বিতীয় ঢেউয়ের? অবশ্যই আমরা মনে করছি যে এই নিউ নরমাল, নিউ ওয়ার্ল্ডে মানসিক সমস্যাটা একটি বিরাট বড় সমস্যা আকারে আমাদের সামনে আসছে। আপনি জানেন আমি একটা স্টাডির সাইট ইনভেস্টিগেটর, গোটা পৃথিবীতে 35টা দেশে এই স্টাডিটা হচ্ছে, এবং 1,10,000 মতো আমরা অলরেডি রেসপন্ডেন্ট পেয়েছি, ডেটা কালেকশন আমাদের হয়েছে, এবং বাংলাদেশে আমরা 8,000 আমরা অলরেডি ডেটা কালেকশন করতে পেরেছি, ইনক্লুডিং চাইল্ড, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট এন্ড এল্ডারলি পিপল। আপনি জানেন যে ভালনারেবল গ্রুপ হচ্ছে অ্যাডোলেসেন্ট, চাইল্ড এবং হচ্ছে এল্ডারলি পিপল। আর এল্ডারলি পিপলদের আপনার কোমরবিডিটি আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজেস, এছাড়াও আপনার ক্যান্সার এবং অন্যান্য দুরারোগ্য ব্যাধি যেগুলোতে ইমিউন সিস্টেম খুব অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও আমাদের ডিসেবল পার্সন যারা আছেন, আমি যেটি রিপ্রেজেন্ট করি, এই সমস্ত মানুষগুলো কিন্তু এল্ডারলি পিপল এবং ডিসেবল পিপল, দে আর ভেরি ভেরি ভালনারেবল। আমার এই মুহূর্তে দুটো স্টাডি চলছে, একটা বিএমআরসির এবং একটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের, যেটি হচ্ছে যে এই গ্রুপের মানুষগুলো এই করোনা প্রাদুর্ভাবের ফলে কতটা তারা এই মানসিক রোগের শিকার হচ্ছেন। এটি আমি আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমরা এটি রেজাল্ট পাবো এবং এটি প্রকাশ করতে পারবো। তার মানে বড় দাগে 3টি স্টাডি এখন বাংলাদেশে চলছে। একটি হচ্ছে কোভিড, যেটি আমার ওয়ার্ল্ড ওয়াইড, যেটার আপনার আমার যে ইটালিয়ান একটা ইউনিভার্সিটি, পার্দা ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটি, এছাড়াও আমার বাংলাদেশে বিএমআরসির এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে স্টাডিগুলো, এগুলো আমরা শিশু কিশোরদের মধ্যে, এবং এটা একটি কেস আপনার যেটাকে বলি যে কম্পারেটিভ স্টাডি, যে নর্মালদের সঙ্গে যারা এই ডিসেবল পিপল তাদের ভিতরে আমরা এটা কম্পেয়ার করছি,
এবং সেটি আমরা নর্মালদেরও স্টাডি নিচ্ছি এবং যারা আপনার আশা করছি আমরা প্রত্যাশা করছি সেই স্টাডি রিপোর্ট পেলে নিশ্চয়ই আমরা আরেকটা ভালো খবর আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের ন্যাশনাল মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যান, যেটা লিড কনসালটেন্ট হচ্ছেন মিস সাইমা ওয়াজিদ হোসেন, এটি আমরা কিন্তু এপ্রিলে গভর্নমেন্টের কাছে জমা দিয়েছি। এটি প্রায় শেষের দিকে এবং এটি খুব তাড়াতাড়ি এটা ক্যাবিনেটে পাস হবে এবং আমরা আশা করছি যে 21-22 এর মধ্যে আমরা অপারেশনাল প্ল্যানে চলে যেতে পারবো এবং আমাদের জন্য এটা বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, কমিউনিটি লেভেলের মানুষের জন্য একটি সুখবর। পরের বার আপনার কাছে যখন ফিরবো তখন নিশ্চয়ই শুনতে চাইবো বড় দাগে কি রয়েছে সেই পরিকল্পনার ভেতরে। একটু ডক্টর মাহমুদুর রহমানের কাছে যেতে চাই, শুনতে চাই যে পরিস্থিতি কোথায় আছি আমরা সেটি জানতে পারলাম, কিন্তু মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিয়ে আমরা কোথায় যাওয়া উচিত, কিভাবে যাওয়া উচিত সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। বড় দাগে যদি কয়েকটা সুপারিশ বলেন যেটার মাধ্যমে আমরা আসলে মানসিক স্বাস্থ্য সেবাকে আরো বেশি জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। প্রথমে আমি বলবো যে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা দরকার, লিটারেসি এবং দ্য প্রফেশনালস এবং দ্য পিপল সবার মধ্যেই, যে মানসিক স্বাস্থ্য জিনিসটা কি, মানসিক অসুস্থতাটা কি এবং কি কারণে মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটে, কজেস অফ মেন্টাল হেলথ প্রবলেমটা কি। আমাদের এখানে প্রপার চাইল্ড ডেভেলপমেন্ট নাই, আমাদের স্কুলগুলো হচ্ছে একটা টর্চার চেম্বার। এই যে ছাত্রছাত্রীরা রেজাল্ট ভালো না করে অনেক সময় আমাদের কাছে আসে, বাবা মারা নিয়ে আসে এবং দেখি যে ওরা সুইসাইডিয়াল, বাবা মা অবাক হয়ে যায়। তো এটা তো আমাকে বলনি, কারণ সে হচ্ছে যে ভর্তি হতে পারবে না বুয়েটের মতো জায়গায়, সে হয়তো প্রাইভেটে ভর্তি হতে পারবে, এটা তার জন্য অপমানকর। কারণ ওইভাবে বাবা মা বড় করেছে। জীবনের অর্থই হচ্ছে ভালো ছাত্র হওয়া এবং ভালো একটা চাকরি করা। মানুষ হিসাবে সে যে একটা বড় হবে, একটা শক্তিশালী ব্যক্তিত্ববান মানুষ হবে, তার শুধু বুদ্ধির বিকাশটা, কেবল লেখাপড়ার বিকাশটা, তার যে ইমোশনাল সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, যার ফলে সে একটা স্বাভাবিক ব্যক্তি হিসাবে আনন্দময় একটা আপনি যেটি বলছেন যে একটি তো মানসিক স্বাস্থ্যের সচেতনতা আর একটি হচ্ছে প্রপার প্যারেন্টিং, যে কথাটি আপনি একটু বলছেন। জি, প্রপার প্যারেন্টিং অ্যাজ ওয়েল এজ স্কুলের পরিবেশ। স্কুল যদি টর্চার চেম্বার হয় তাহলে তো হবে না। স্কুল তো হেসে খেলে বড় হবে এবং লেখাপড়াটাও শিখবে পাশাপাশি, কিন্তু তার কেবল কগনিটিভ ডেভেলপমেন্ট কিংবা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের সাইড দেখতে হবে, তাদের সোশ্যাল ইমোশনাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট দরকার। এটি কিন্তু হয়ে দাঁড়াবে তার মানসিক স্বাস্থ্যের একটা সুরক্ষার মতো। তো ওইটার অভাবেই কিন্তু আমরা অনেক বেশি মানসিক সমস্যায় ভোগা মানুষদেরকে পাচ্ছি। তারা না পারে রিলেশন করতে, না পারে ভালো মতো জীবনে চলতে, তো তখন দেখা যাবে অ্যাংজাইটিতে ভুগছে, পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে কিংবা অল্পতে কাবু হচ্ছে। যদিও এখানে বায়ো সাইকো সোশ্যাল 3 দিক থেকে আমাদেরকে দেখতে হবে, যে কারোর মধ্যে হয়তো জেনেটিক ভালনারেবিলিটি আছে, ওদেরকে আর্লি ডিটেক্ট করে চিকিৎসা করতে হবে। কারোর মধ্যে সাইকোলজিক্যাল ভালনারেবিলিটি, ওটা না হওয়ার জন্য আমি বলছিলাম প্রিভেন্টিভ প্রোগ্রাম, স্কুলগুলোতে মনোবিজ্ঞানী দরকার, আমাদের কমিউনিটিতে কমিউনিটি সাইকোলজিস্ট দরকার, আমাদের বিভিন্ন সেক্টরে অর্গানাইজেশন গুলোতে অর্গানাইজেশন সাইকোলজিস্ট দরকার। তাহলে যেটা হবে, মানুষগুলো কিন্তু মেন্টাল সাপোর্ট যেমন পাবে, তেমনি পাশাপাশি তারা প্রোডাক্টিভ হবে, লাইফটা অর্থবহ হবে। মনোবিজ্ঞান সমিতির সভাপতি হিসেবে একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে কি সাম্প্রতিক সময়গুলোতে মনোবিজ্ঞানের প্রতি মানুষজনের আগ্রহ কিংবা গুরুত্ব দেয়া ক্রমান্বত বাড়ছে? আপনি কি দেখেন, ট্রেন্ডটা কোন দিকে দেখেন? সেটা বাড়ছে, কিন্তু আরো বাড়া দরকার। সেটার জন্য আমাদের মনে হয় যে সাইকোলজিস্ট, অ্যাপ্লাইড সাইকোলজিস্ট কর্মী বাহিনীগুলোকে তৈরি করা দরকার। আমাদের এখানে ধরেন একাডেমিক সাইকোলজির চর্চা হচ্ছে, কলেজে পড়ানো হচ্ছে, কিন্তু পাশাপাশি যদি আমাদের সিলেবাসটাকে একটু ইন্টার্নশিপ বেস হোক, সেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে অন্তত কাউন্সিলিং টুকু শিখে এনজিওদের মাধ্যমে যে তারা বিভিন্ন সেক্টরে সাপোর্টিভ ওয়ার্কটাও করতে পারে, হয়তো জটিল গুলো তারা পাঠিয়ে দিল যেগুলো ডিফিকাল্ট কেস মেন্টাল হেলথ এক্সপার্টদের কাছে। তো এই জন্য আমাদের ম্যান পাওয়ার গুলোকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের প্রতিটা মনোবিজ্ঞানের ছাত্রই অ্যাপ্লাইড সাইকোলজির কিছু একটু পায়, কিছু একটু ট্রেনিং পায়, কাউন্সিলিং ট্রেনিংটা পায়, একটা মানুষের সাথে বসে কি করে ভাব বিনিময় করে সাপোর্ট দিয়ে এমপ্যাথিটা বুঝে। অর্থাৎ আপনি যেটি বলছেন যে আমরা দর্শকদের সহজ করে বোঝার জন্য যদি এভাবে বলি, যেরকম যে কোনো চিকিৎসার প্রাথমিক চিকিৎসা সবাইকে শেখানো হয়, তারপরে তাকে যেন চিকিৎসকের কাছে পাঠানো হয়, সেইভাবে করে মানসিক চিকিৎসারও প্রাথমিক চিকিৎসাটা যেন দিতে পারে, সেরকম একটি কর্মী বাহিনী গড়ে তোলা, তাই কি? একেবারেই, সেটা খুবই দরকার। এমনকি আমাদের যে বিভিন্ন প্রফেশনাল, এই যে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপরে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার এবং সাইকিয়াট্রিক নার্স এবং আদার যে মেন্টাল হেলথ ওয়ার্কার, যে বিভিন্ন লেভেলে ছড়িয়ে দেওয়া, যে সবাই সবকিছু করার দরকার নাই,
কিন্তু এগুলোর মধ্যে যেন ইন্টিগ্রেশন কোঅর্ডিনেশন হয়, সেটার জন্য মেন্টাল হেলথ টিম গড়ে তুলতে হবে। আমি দেখেছি লন্ডনে সুন্দর করে একটা এরিয়া ভিত্তিক মেন্টাল হেলথ টিম কাজ করে। আমাদের এখানেও সেই রকম একটা ব্যবস্থা করা দরকার, যেন প্রয়োজনীয় সার্ভিসটা পায়। একটা পেলেও তো আরেকটা পেলো না, হবে কি অনেক সময় কেসগুলো মিসহ্যান্ডেল হয়ে যাওয়ার চান্স থাকে এবং রিস্ক হয়ে যেতে পারে, যেমন সুইসাইডাল রিস্ক অনেকের মধ্যে থাকে। আপনি সেই জন্য মনে করছেন যে একটি ইন্টিগ্রেটেড এন্ড কম্প্রিহেন্সিভ সিস্টেম থাকা উচিত চিকিৎসা ব্যবস্থাপনা? খুবই দরকার। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। ডক্টর অরূপ রতন চৌধুরীর কাছে একটু যেতে চাই। যে কথাটি হচ্ছিল যে আপনি অনেকগুলো সবল দিক নিয়ে যেমন কথা বলছিলেন, তেমনি বলছিলেন এখনো পর্যন্ত গুণগত মান উন্নত করা, নজরদারি বাড়ানো, একদম কাঠামোগত একটি জায়গায় নিয়ে আসা, বিশেষ করে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রগুলোকে। সেখানে আর কি কি পলিসি রিকমেন্ডেশন রয়েছে আপনার দিক থেকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে মাদকাসক্তি এই বিষয়টাকে নিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশ সরকার যেমন চিন্তা করছেন, আমরা বিভিন্ন সংস্থা, মাদক বিরোধী সংস্থা, আমরা কিন্তু সরকারের সাথে কাজ করছি। এক্ষেত্রে বলা যায় যে মাদক নিয়ন্ত্রণের জন্য 3টা ক্রাইটেরিয়াকে ফলো করা হয়, যেটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশন এবং হার্ম রিডাকশন। এখন বাংলাদেশে যে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেটা কিন্তু মূলত কিন্তু সাপ্লাই রিডাকশন হচ্ছে। কিন্তু আর যে দুটো কাজ, সেটা হচ্ছে ডিমান্ড এবং হার্ম রিডাকশন। এখন ডিমান্ডের রিডাকশন ব্যাপারে এতক্ষণ বিশেষজ্ঞরা বলছেন অনেক কিছুই, সচেতনতা বৃদ্ধি করা উচিত। আমরা যেমন মানুষ থেকে আমরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমরা ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করছি, যাতে স্কুল কলেজের ছেলে মেয়েরা অন্তত এই বিষয়টা নিয়ে সচেতন থাকে এবং প্রতিটি স্কুল কলেজে একজন কাউন্সিলর নিয়োগ দিয়ে থাকেন, যাতে করে কোনো ছেলে মেয়ের কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে সেই কাউন্সিলর সেটা সর্ট আউট করে তার প্রাইমারি কজটা খুঁজে বের করে তাকে একটি চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, সেই ধরনের বিষয়গুলা। আর হার্ম রিডাকশন ব্যাপারটা হচ্ছে চিকিৎসা, এই নিরাময় কেন্দ্রগুলাকে আরো উন্নত মানে করা। আমরা গতবার জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের পরামর্শ ছিল যে প্রতিটি মেডিকেল কলেজে, এখন তো সবগুলো মেডিকেল কলেজে এই ধরনের মানসিক স্বাস্থ্যের জন্য ওয়ার্ড খোলা হয়নি, এবং সেটি আমাদের প্রস্তাব ছিল। কারণ যে ধরনের যত মাদকাসক্ত আমাদের দেশে এখন বৃদ্ধি পেয়েছে, আমাদের গবেষণাতে দেখা গেছে যে প্রায় 75 লক্ষ, কিন্তু কোনো সংবাদ রিপোর্টে এসছে প্রায় 1 কোটির মতো মাদকাসক্ত রয়েছে, এবং 84% পুরুষ, 16% নারী, 80% যুবক, 60% বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, 98% ধূমপায়ী, 97% বিভিন্ন যৌন অপরাধের সঙ্গে জড়িত, 7% প্রায় এইচআইভি আক্রান্ত। সুতরাং একটা বিরাট মানে ভয়ঙ্কর চিত্র কিন্তু দেখা যাচ্ছে গবেষণা থেকে। সুতরাং সেই হিসাবে যদি বিবেচনা করা যায়, তাহলে মাদকাসক্তিদের চিকিৎসা একটা অত্যন্ত জরুরি ভাবে আমাদের দেশে, এবং এটাকে একটা বিশাল মানে স্পেশাল একটা টাস্ক ফোর্সের মাধ্যমে কি করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতার মাধ্যমে নিরাময় কেন্দ্রগুলাকে উন্নত মানের করা যায়, সেগুলোর জন্য একটা সুনির্দিষ্ট প্রস্তাব কিন্তু মানে জরুরি ভিত্তিতে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। জনাব ইকবাল মাসুদ, আপনার কাছে একটু শুনতে চাই যে সাম্প্রতিক ঘটনাটাতে আরো একবার ফেরত আসতে চাই, যে আমরা দেখতে পাই এটি শুধুমাত্র এই সাম্প্রতিক ঘটনায় নয়, যেটি আমরা দেখলাম একজন পুলিশ কর্মকর্তাকে একেবারে মেরেই ফেলা হলো বল প্রয়োগ করে চিকিৎসার নামে বা অপচিকিৎসার নামে। এর আগেও কিন্তু বিচ্ছিন্ন অনেক ঘটনাতে আমরা দেখেছি যে বিশেষ করে এই ধরনের মানসিক চিকিৎসা কেন্দ্র কিংবা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রগুলোতে এক ধরনের বন্দিত্ব ভেতর দিয়ে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হয়। তো সেইখানের জন্য আসলে সরকারের দিক থেকে কিংবা কোনো কাঠামো, কোনো পরিবীক্ষণের কোনো ব্যবস্থা রয়েছে কিনা? আপনার মাইক্রোফোনটি বোধহয় মিউট করা। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাঠামো বলতে আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে, এটা কিন্তু শুধু বিল্ডিং না বা খুব বড় বড় মানে বিল্ডিং তুললাম, হসপিটাল করলাম, তা না। আমরা যদি টোটাল কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি চিন্তা করি, উইদাউট ইনাফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ছাড়া যদি আমরা আজকের রুট লেভেল পর্যন্ত বা হসপিটাল বাড়িয়ে দেই, তাহলে কিন্তু এরকম ঘটনা আরো ঘটবে। কারণ যারা সেবা দিবে বা এই ধরনের মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করবে, তাদের কিন্তু সেই দক্ষতাটা থাকা লাগবে, এবং এই দক্ষ জনগোষ্ঠীকে কিন্তু সরকারকে প্রথমেই তুলে ফেলতে হবে। না হলে আমি হসপিটাল করলাম, দক্ষ জনগোষ্ঠী তৈরি হলো না, আমি বেসরকারি সংগঠনকে শতকে আমি অনুমোদন দিলাম, লাইসেন্স দিলাম, তারা কিভাবে চালাতে হয় তারা জানে না, তারা কিভাবে একজনকে টেক কেয়ার করতে হয় জানে না, তাহলে এরকম ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে।
কিন্তু ইকবাল মাসুদ আপনি একটু আগে বলছিলেন, সেখানেই ফেরত যাই, যে আসলে মানুষ কি আকৃষ্ট হবে, ধরুন তরুণ শিক্ষার্থীরা কি আকৃষ্ট হবে এই ধরনের পেশায় আসতে, যদি সেটি সমাজে জীবিকা বা অন্যান্য জায়গায় চাহিদা না থাকে? খুব ভালো একটি বিষয়। আমরা এখান থেকে 5-7 বছর আগেও আমরা কখনো ভাবতাম না যে ড্রাগ অ্যাডিকশন ফিল্ডে কেউ নিজের কেরিয়ার তৈরি করবে, কিন্তু এখন ইউনিভার্সিটি ছেলেমেয়েরা তারা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে বা সাইকোলজির অন্যান্য উইংস থেকে বেরিয়ে কিন্তু এখন রিহ্যাব সেন্টারগুলোতে তারা জব করে বা কাউন্সিলিং এ কাজ করে। কিন্তু এই পেশাটায় খুব স্টিগমা আছে। কারোর বাবা মা প্যারেন্টস চাইবে না যে তার সন্তান এই মাদক নিরাময় কেন্দ্রে কাজ করুক, সেটা ছেলে হোক আর মেয়েদের তো আরো করুণ অবস্থা। আজকে মেয়েদের করুণ অবস্থা কিন্তু আজকে আলোচনায় আসে নাই, এটা কিন্তু কোনো একটা সময় আলোচনা করা দরকার, মেয়েদের মাদক নিরাময় বিষয়গুলো কতটুকু জটিল এবং ঝুঁকিপূর্ণ। তো এই জন্য আমি আমার আগের বক্তব্যে বলেছি সরকারের প্রণোদনা দরকার, এখানে সরকারের পলিসি দরকার, ইভেন আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যাতে আমাদের সেই মানব কাঠামোকে গড়ে তুলতে পারি। না হলে এই জায়গা কিন্তু আমরা কখনোই এই দুর্বলতাগুলো কাটিয়ে না উঠতে পারলে কখনো স্টেবল অবস্থায় আসবে না। আমাদের একটা সামগ্রিকভাবে একটা পরিকল্পনা ভাবে আমাদেরকে আগাতে হবে। যেহেতু সরকারের আগ্রহ আছে মেন্টাল হেলথ নিয়ে, আমরা দেখেছি যে সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে সম্প্রতি, তো সেই সাথে যদি এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বিষয়টি যদি সমন্বিতভাবে এগিয়ে না নিয়ে আসা হয় তাহলে এটাকে সাস্টেন করবে না, এটা পরবর্তীতে আবারও পিছন দিকে ফিরে যাবে এবং মানুষের ট্রাস্ট ডেভেলপ করবে না। আমাদের প্রত্যাশা থাকবে আজকের এই আয়োজন থেকে যে নীতি নির্ধারকরা এই বিষয়টিতে মনোযোগ দিবেন এবং এটিকে এগিয়ে নিয়ে যাবার জন্য নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ডক্টর গোলাম রাব্বানীর কাছে একটু জানতে চাই, তিনি বলছিলেন যে নতুন যে কর্ম পরিকল্পনার কথা বলছিলেন কৌশলগতভাবে, সেটি নিয়ে একটু শুনতে চাই যে আসলে সেখানে কি কি রয়েছে। ডক্টর গোলাম রাব্বানী, আমরা বোধহয় ওনাকে হারিয়ে ফেলেছি, সেই জায়গায় একটু ডক্টর মাহমুদুর রহমান আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি অনেকগুলো বিষয় বলেছেন, প্যারেন্টিং এর কথা বলেছেন, সচেতনতার কথা বলেছেন, স্কুলকে আসলে সব ধরনের শারীরিক এবং মানসিক শাস্তিমুক্ত রাখার কথা বলেছেন, কিন্তু পাশাপাশি এই যে অপচিকিৎসা যেটি রয়েছে বা কুসংস্কার নানা ধরনের, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের করণীয়টা কি? এটাও এডুকেশন দিতে হবে, সাইকোলজিক্যাল লিটারেসি এবং মেন্টাল হেলথ লিটারেসি, এই দুটো বাড়াতে হবে। আর স্টিগমাটা দূর করতে হবে, স্টিগমা দূর করে যে মানুষ যে স্বাভাবিক বেড়ে ওঠা এবং মানুষের যে বেড়ে ওঠার যে চাহিদা আনন্দের সাথে এবং সুন্দর একটা পরিবেশে যে মানুষ বড় হতে পারে এবং সাপোর্টিভ রিলেশনের মাধ্যমে, নট অ্যাবিউজিভ। স্কুলগুলা হয়ে যায় অনেক সময় বুলিং এর জায়গা, অ্যাবিউজিভ একটা জায়গা। কমিউনিটি গুলা হয়ে যাচ্ছে একটা মাদকের প্রতি ধাবিত অথবা আজকালকে গেমস এর প্রতি ধাবিত। যে সুস্থ বিনোদনের মাধ্যমে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা, সুস্থ ক্যারিয়ারের যে চর্চা, তো এইটার জন্য যে পরিবেশ দরকার, যে রকম সাপোর্ট দরকার, সেটার অভাব রয়েছে আমাদের দেশে। তো আমাদের দেশে সেজন্য আমি বলবো যে প্রিভেনশন প্রোগ্রামটা জোরদার করা দরকার, আর আর্লি ডিটেকশন, যে মানসিক স্বাস্থ্যের সমস্যা শুরুতেই যেন একজন ডিটেক্ট হয়ে যায় এবং প্রয়োজনীয়। ডক্টর রাব্বানী, একটু আপনার ওখান থেকে বোধহয় শব্দ আসছে, যদি সাইকোলজিক্যাল চিকিৎসা দরকার সেটা যেন পায়, যদি সাইকিয়াট্রিক কেস হয় সেটা যেন পায়। সোশ্যাল সাপোর্ট, আমাদের এখানে সোশ্যাল সাপোর্টের ব্যাপারটা একেবারেই নাই বললেই চলে। যেমন সোশ্যাল সাপোর্ট তৈরি করার বিষয়টা হচ্ছে সোশ্যাল ডিনামিক্সটাকে বোঝা। এই যে পাওয়ার ডিনামিক্স, পাওয়ারের মধ্যে যেটা হয়, কিছু কিছু মানুষ মার্জিনালাইজড হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায়। তখন পাওয়ারলেস মানুষ হচ্ছে হেল্পলেস, হোপলেস, এবং তাদেরই মানসিক চাপ বেশি হয়। সে যদি পাওয়ারের সাথে থাকতে পারে এবং পাওয়ারটাকে শেয়ার করতে পারে, কমিউনিটির সেন্স অফ বিলঙ্গিং, মানসিক রোগ নিয়ে সে যেন একেবারে মার্জিনালাইজ বা প্রান্তিকতায় চলে না যায় এবং মেইন স্ট্রিম পপুলেশনের সাথে থাকে। আমরা ডক্টর রাব্বানীর কাছে শেষ কথা শুনবো। ডক্টর রাব্বানী, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছেন। জানতে চাইছিলাম, আপনি যেটি বলছিলেন যে একটি কৌশলপত্র বা কর্ম পরিকল্পনার কথা, সেখানে বড় দাগে কি রয়েছে, কি সুখবর আপনি আমাদের দিতে পারেন? এখানে সুখবর যেটা, সেটি হচ্ছে যে আমাদের এই শুরুতেই বলা হয়েছে যে এর মধ্যে লিডারশিপ থাকবে, গভর্নেন্স থাকবে এবং আমাদের একটি বড় ধরনের ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশন অফ দ্য মেন্টাল হেলথ ইন প্রাইমারি হেলথ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এবং আমাদের যে ট্রেনিং এর যে বিষয়টা, যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে
যে অপূর্ণতা বা ঘাটতি রয়েছে, সেখানে কমিটমেন্ট করা হয়েছে এবং সরকার বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় একমত হয়েছেন যে আমাদের অ্যাটলিস্ট 1/3 অফ দি টোটাল ট্রেনিং পিরিয়ড আমাদের এই সাইকিয়াট্রিকে দেওয়া হবে এবং তাতে এই দক্ষ জনশক্তি আপনার গড়ে উঠবে। এছাড়াও আমাদের যে কমিউনিটি লেভেলে আমাদের এই যে সুসংহত ভাবে এটি আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো অলরেডি আছেই, আমাদের বড় একটি ঘাটতি আছে ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের খুবই অভাব। আমরা চাচ্ছি যে প্রতিটি জেলাতেই এখন মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টকে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এর মাধ্যমে কিভাবে আউটস্কার্ট সেন্টার যেগুলো আমাদের প্রত্যাশা থাকবে যে এই প্ল্যানটি বা এই কর্মপরিকল্পনাটি একটি অবশ্যই কস্টেড প্ল্যান হবে, যাতে করে আমরা দেখি যে ইটস এ ভেরি কস্টেড প্ল্যান। জি, এবং এটি ডেফিনেটলি ইটস এ কস্টেড প্ল্যান এবং এটি অনেকগুলো, যেমন আপনার যেটাকে আমরা বলি যে এই যে আমাদের সাইকিয়াট্রির যে বিরাট একটি অংশ যেটা আমরা বলি ল্যান্ডসেট সাইকিয়াট্রির এরা যারা প্রযুক্তিগত দিক থেকে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তারা কমিটেড আমাদের ইন্টারন্যাশনাল এবং লোকাল কোলাবোরেশনের মাধ্যমে আমরা একটি লাক্সারি প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর মেন্টাল হেলথ স্ট্র্যাটেজি প্ল্যান উপহার দিতে চাই এবং এটি এবছরই ইনশাআল্লাহ সংগঠিত হবে এবং 23-এ আমরা অপারেশনাল প্ল্যান বাই 23 আমরা যেতে পারবো বলে আশা করছি। জি, অনেক ধন্যবাদ। আমরাও এই প্রত্যাশা রাখতে চাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিটিভি সংলাপের পক্ষ থেকে। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলেছেন যে আমাদের মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের জীবনের, এবং আমাদের শারীরিক স্বাস্থ্য যেমন ঠিক রাখতে হয় তেমনি ভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দিয়ে ঠিক রাখতে হবে এবং তার জন্য প্রয়োজন মানসিক স্বাস্থ্য চিকিৎসা অবকাঠামো। এবং সরকার যে উদ্যোগের কথা ইতিমধ্যে বলা হচ্ছে, আশা করছি যে উন্নত চিকিৎসা আমাদের সামনে হাজির হবে, কিন্তু জনগণেরও সচেতন হতে হবে এবং কুসংস্কার এবং অপচিকিৎসার বলয় থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক চিকিৎসার মুখোমুখি হতে হবে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন বিটিভি সংলাপের আজকের আয়োজনে। আগামীকালও আমরা কথা বলবো এই একই প্রসঙ্গে নতুন অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সকলকে ধন্যবাদ।